হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আবারও চলে আসছি। আজকে তোমাদেরকে আম, ষষ্ঠ অধ্যায় পড়াবো, কেমিস্ট্রি। তো বরাবরের মতো তোমাদের মাঝে যারা এটা পেয়েছো, এটা সাথে নিয়ে বসো। এটা ষষ্ঠ অধ্যায় আহ, চলে যাও। সাথে পেন পেন্সিল তো অবশ্যই রাখবে। আর তোমাদের যারা এটা নেই, কোনো সমস্যা নেই, আমি স্লাইড দেখায় দেবো। যদি পারো এটা কালেকশন করে নেবা, আর না হয় সমস্যা নেই। তুমি আমি যেগুলো দেখাবো সেগুলো নোট করতে পারলে বেটার হয়, এটা তোমার জন্য আরও বেশি আউটপুট আসবে। সো আর বেশি কথা বলবো না, চলে যায় আমাদের ক্লাসে। তা আমাকে অনেকে চিনো, আমি ছিল এস মুজাহিদ, সিলেট এম ওসমান মেডিকেল কলেজ। তো শুরু করি। আচ্ছা, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা যদি তোমাদের যে কেমিস্ট্রি বই থেকে ম্যাথমেটিক্যাল টার্ম চিন্তা করি, ওইখান থেকে এই একটা জায়গা যেখানে ম্যাথমেটিক্স আছে, মানে তোমাকে সলভ করা লাগে, কিছু ম্যাথ সলভ করা লাগে, ইকুয়েশন ইউজ করা লাগে। সো এই অধ্যায় এই জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে স্যাররা বেশি মানে কমফোর্টেবল ফিল করে কোশ্চেন করতে, অনেক এনজয় ফিল করে। আর কনসেপ্টের দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইখানে যে কনসেপ্টগুলো আছে পরবর্তী শ্রেণীতে তোমরা ইন্টারমিডিয়েট যাবা, তখন এটা অনেক বেশি কাজে লাগবে। তো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আলোচনার বিষয় কী কী আছে এই অধ্যায়ে, আমরা কী কী শিখবো একটু, মানে এই অধ্যায় বেশি কিছু না, আমি আগে বলে নিচ্ছি। এই অধ্যায় খুবই শর্ট, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু খুবই শর্ট। মানে কয়েকটা জিনিস তুমি বুঝলেই হয়ে গেল, বুঝছো? এখানে কি কি আছে দেখো। প্রথম আমরা মূল নিয়ে শিখবো, মূল কি। তারপর গেছে মূলার আয়তন কি, মূলার দ্রবণ কি, মূলারিটি কি, শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, রাসায়নিক সমীকরণ, তারপর রাসায়নিক সমতাকরণ, তারপর মূলের রাসায়নিক সমীকরণ, লিমিটিক বিক্রিয়া। একদম শর্ট, নামগুলো যেরকম না। কয় পেজ? 6 পেজ। 6 পেজের ভিতরে তোমাদের অধ্যায় শেষ, বুঝছো? একদম ছোটো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম মোল। দেখো মোল থেকে কি আসে, কতে আসবে, মোলটা কি পড়বা। মোলটা কি দেখো, মোল অনেক ক্ষেত্রে অনেকভাবে বলা যায়। যেমন কোনো মৌলিক বা যৌগিক পদার্থ যে পরিমাণ অ্যাভোগাড্রো সংখ্যা সমান, কি বললাম আবার বলি, কোনো মৌলিক বা যৌগিক পদার্থে যে পরিমাণ অ্যাভোগাড্রোর সংখ্যা সমান পরিমাণে অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে মোল বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানী, তিনি একটা সংখ্যা দিয়েছেন, ওই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। সংখ্যাটা কি? এই যে 6.023 × 10⁻23 আমরা পরে দেখতে পাবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 6.023 × 10⁻23, এটা কি সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। এখন এটা কি? এই সংখ্যাটা অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, আয়ন হইতে পারে। এই যে এখানে আমরা বললাম না, যৌগিক, মৌলিক বা যৌগিক পদার্থে যে পরিমাণ অ্যাভোগাড্রো সংখ্যক সমান পরিমাণে অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে, আর আয়ন থাকতে পারে, তাকে বলা হয় মোল। আমরা আরও সহজ করে যে বলি, গ্রামে প্রকাশিত পারমাণবিক আণবিক ভরকে মোল বলা হয়। তোমাদের বইয়ে হয়তো এই দুইটা আছে, অথবা অন্য একটা সংখ্যা আছে, সমস্যা নয়, একটা দিলেই হলো। যে গ্রামে প্রকাশিত পারমাণবিক ও আণবিক ভরকে কি বলবে? তখন মোল বলবে। এখন দেখো, গ্রামে প্রকাশিত কোনো যৌগের আণবিক ভর গ্রাম, আণবিক ভর গ্রাম থাকবে। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 98 গ্রাম। এখানে কি ইউজ করছি? গ্রাম, কারণ আমরা গ্রামে প্রকাশ করছি, তাই না? কিন্তু নর্মাল আণবিক ভর কত? নর্মাল আণবিক ভর আমরা শুধু 98 বলতাম। কিন্তু যখন আমরা বললাম যে গ্রামে প্রকাশ করবো, তখন আমরা গ্রাম ইউজ করতে হবে, গ্রাম প্রকাশ করবো না, নর্মালি রেখে দেবো, সমস্যা হবে না। আরেকটা কি, গ্রামে প্রকাশিত কোনো মৌলের পারমাণবিক ভর, ওইটা ছিল আণবিক ভর, আর এখানে পারমাণবিক ভর, তাহলে সেটা হবে কি গ্রাম পারমাণবিক ভর। তাহলে পরমাণু ভর কত? নর্মালি 16। যখন আমরা গ্রামে প্রকাশ করবো, তখন আমরা 16-র সাথে কি দিব? গ্রাম দিয়ে দেব। এখন পরমাণুর ভর হইতে পারে, আণবিক ভর হইতে পারে। এখন পরমাণুর ভর, আণবিক ভর কি আমি একটু বলে দেই, তোমাদের এই অধ্যায়ের শেষে আছে। যেমন এখানে দিছি আমি কি সালফিউরিক অ্যাসিড, তাই তো? সালফিউরিক অ্যাসিড দিই নেই? হ্যাঁ, ওই যে এখানে দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম দিছি। এখন এই সম্পূর্ণটা আমার অণু। তাহলে আমি যদি বলি গ্রাম আণবিক ভর কত, তখন এই সম্পূর্ণটার ভর হিসাব করতে হবে। কীভাবে হিসাব করে? 98। যেমন হাইড্রোজেন আছে কত? 2টা হাইড্রোজেন আছে, তার মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? আচ্ছা, পারমাণবিক ভরটা বলে নেই। এটা সম্পূর্ণটার হবে আমার
আণবিক ভর। যদি বলে পারমাণবিক ভর তখন স্পেসিফিক করে দিতে হবে কার পারমাণবিক ভর। বলবে হচ্ছে তোমার হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। বলবে সালফারের পারমাণবিক ভর কত, সালফারের পারমাণবিক ভর হচ্ছে তোমার 16, 32। 16 হচ্ছে পারমাণবিক সংখ্যা, 32 হচ্ছে পারমাণবিক ভর। অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 8 আর 16। 8 হচ্ছে পারমাণবিক সংখ্যা, 16 হচ্ছে আণবিক এই পারমাণবিক ভর। তাহলে প্রত্যেকটা সেপারেট সেপারেট যখন বলবে তখন সেটা হবে পারমাণবিক ভর, যখন আণবিক ভর বলবে তখন হচ্ছে প্রত্যেকটা নিয়ে হচ্ছে আণবিক ভর। এখন অক্সিজেন আছে কয়টা, 4টা, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। সালফার আছে কয়টা, 1 দিয়ে গুণ করতে হবে। আর হাইড্রোজেন আছে কয়টা, 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে সবগুলো যোগ করে দিলেই আমি হচ্ছে কি পাওয়া যাবো, 98 পাওয়া যাবো। তাহলে আণবিক ভর, পারমাণবিক ভর আশা করি ক্লিয়ার। ওকে, এবার অন্যভাবে যদি আমরা চিন্তা করি যে কোনো অণু বা পরমাণু পারমাণবিক বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পরমাণুর 1 মোল পরিমাণ বলা হয়। এটা হচ্ছে 1 মোলের সংজ্ঞা। এই মোলকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এটা একটু শিখে রাখি, এন দ্বারা প্রকাশ করি। এখন আণবিক ভর এম দ্বারা প্রকাশ করা হয়। আণবিক ভর কি, অণুতে বিদ্যমান সকল পরমাণুর ভরের যোগফল। এই যে আমরা এটা বের করছিলাম, আণবিক ভর হচ্ছে অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভরের যোগফল হচ্ছে আমার আণবিক ভর। ঠিক আছে, এবার হচ্ছে আমরা রাসায়নিক পদার্থ পরিমাপের এককটা কি বলবো, মোল। তাহলে মোল কি বলা হয়, রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এটা এমসিকিউ জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর 1 মোল আমরা কি বলতে পারি, ওই যে মোলের ক্ষেত্রে আমরা বলছিলাম না, সমান সংখ্যক অণু থাকে, পরমাণু থাকে, আয়ন থাকে, সুতরাং 3টার যে কোনো একটাই হবে। আর এই সংখ্যাটাকে কি বলে, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কোনো গ্রাম আণবিক ভর পরিমাণের যত সংখ্যক অণু থাকে ওই পরিমাণ কি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। এখানে অ্যাভোগাড্রো সংখ্যা আসলে কীভাবে বার করা যায়, যে অ্যাভোগাড্রো সংখ্যা বের করা যায় যে 96,500 কুলম, এটা হচ্ছে 1 মোল চার্জ। এটা বিজ্ঞানী প্রমাণ করছে, আমি জাস্ট যেহেতু নোট করেছি স্ট্যান্ডার্ড নোট করার জন্য এই নোটগুলো তোমাকে দেওয়া দিচ্ছি যেন তুমি বের করতে পারো যে অ্যাভোগাড্রো সংখ্যা কোথেকে আসছে। আর হচ্ছে ইলেকট্রন চার্জ 1.6 10 - 19 অলরেডি তোমরা পড়ে ফেলছো, কিন্তু ওইটা হয়তো পড়ো নাই যে 1 মোল চার্জ সমান কত কুলম, এটা পড়ো নাই। এটা একটু দেখে রাখো, 96,500 আর 96,437 সামথিং এরকম হয়। 437 আমি একদম শিওর না, হয়তো এরকমই হবে, এটা এক্সাক্ট মান, কিন্তু সহজ করার জন্য 500 ধরে নেই। আচ্ছা, তারপর ইলেকট্রন চার্জটাকে আবিষ্কার করেন, মিলিগান আবিষ্কার করেন। এটা এমসিকিউর জন্য শিখে রাখতে পারো, এখন আসবে না, ইন্টারমিডিয়েট আসতে পারে। আচ্ছা, এটা এক্সট্রা বোঝার জন্য। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে এই নিচের কোশ্চেনগুলো সলভ করা দরকার। এখন সলভগুলো কীভাবে করবো এটা একটু দেখে নিই। যে অ্যাভোগাড্রো কী দেখান, অ্যাভোগাড্রো মানে বিজ্ঞানী, তিনি দেখান যে আদর্শ চাপে ও আদর্শ তাপমাত্রায় যে কোনো পদার্থের আয়ন, অণু, পরমাণু, ইলেকট্রন একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে। একটা কি থাকে, নির্দিষ্ট সংখ্যায় থাকে। সংখ্যাটা কি, ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝছো, এই লাইনটা পারলে তুমি অনেকটি ম্যাথ সলভ করতে পারবা। এখানে আমরা অনেকগুলো সলভ দেখতেছি, মানে কোশ্চেন দেখতেছি। কোশ্চেন হচ্ছে কি, যেমন একটি পানির অণুর ভর কত। দেখো, একটা পানি অণুর ভর, আমরা এটা হচ্ছে কি পানি। তাহলে এখানে এই যে এই লাইনটা একটু ভালো করে পড়ো, এই লাইনটা মানে এর কনসেপ্টটা বোঝা লাগবে। কি বলছে, অ্যাভোগাড্রো কি দেখাইছেন, আদর্শ চাপে ও তাপমাত্রায়, এই সব যা ম্যাথ করবো সব আদর্শ চাপ তাপ, এটা তোমাকে বলতে হবে না, এটা উনি এমনি এটা দিছেন। তাহলে কি হচ্ছে, যে কোনো পদার্থের আয়ন, অণু, পরমাণু, ইলেকট্রন একটি নির্দিষ্ট সংখ্যায় থাকে। তার মানে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে যে কোনো পদার্থ হতে পারে, এখানে একটা পদার্থ না, পানি, কার্বন ডাইঅক্সাইড, হোয়াটএভার, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যা হোক না কেন সবগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা। কেমন, যদি সেটা 1 মোল পানি থাকে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড থাকে, 1 মোল সালফিউরিক অ্যাসিড থাকে, তাহলে কতটি আয়ন থাকে, 6.023 ইন্টু 10⁻23, এতগুলো থাকবে। এতটি কি থাকবে, অণু থাকবে, অথবা পরমাণু থাকবে, অথবা আয়ন থাকবে, এরকম থাকবে আর কি, বুঝছো। আর এই পানির ক্ষেত্রে আমরা যদি আণবিক ভর বলি, গ্রাম এককে আণবিক ভর কত, 18 গ্রাম, তাই না। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড 44, সালফিউরিক অ্যাসিড 98, বললামই তো। এই জিনিসটা তো বুঝছো, কনফার্ম করো, বুঝছো তো, যে পানি, কার্বন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড যাই থাকুক, 1 মোল যদি থাকে, তাহলে 1 মোল যে বললাম না, 1 মোল সমান কত, ওই যে 6.023 10⁻23 অণু, পরমাণু, আয়ন। এই যে এটাও তোমার লাগবে, এটা ভালো করে পড়ো। 1 মোল সমান, সেটা কি হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। এখন তোমার কোশ্চেনে কি বলছো এটা দেখতে হবে। যেমন একটি পানির অণুর ভর কত, যেমন আমরা এখানে পাচ্ছি কি,
যে এখানে কয়টা কিসের ভর বলছে, যে অণুর ভর। এখানে এতটি কি আছে, অণু আছে, আমরা পরমাণু আয়ন নিচ্ছি না, অণু আছে। তার মানে অণুর ভর কত আছে, আমরা সবগুলোর ভর 18 গ্রাম পাচ্ছি ভর। আমরা এভাবে লিখতে পারি যে 6.023 ইন্টু 10⁻23 টি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তার মানে একটার ভর কত হবে, 18/6.023 10⁻23 সামথিং না, অ্যাকচুয়ালি 10⁻23। 18 কি মেথডা ভাগ দিয়ে দাও, দেখবা যে ভরটা আসবে ওই ভরটা হচ্ছে কত, 2.99 10⁻13। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার কি একটা পানির অণুর ভর। যদি বলতো দুইটার অণুর ভর কত, তখন হচ্ছে আমি দুইটার অণুর ভর দিতাম, এখানে 18-এর সাথে আমি 2 গুণ দিয়ে দিতাম, 5টা বলে 5টা গুণ দিতাম, 6টা বলে 6টা গুণ দিতাম। বুঝছো? কনসেপ্টটা ক্লিয়ার রাখা হয়, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মূল কথা হচ্ছে চ্যাপ্টারে কি বলছে ওইটা জানার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেন বলছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কতগুলো অণু আছে। নর্মাল যেমন আমরা এখানে করি, আমরা একটু কালারটা চেঞ্জ করি, ভালো লাগতেছে না লাল কালার। যেখানে হচ্ছে কি 1 গ্রাম আমরা সালফিউরিক অ্যাসিডের ভর জানি কত, এটা আমি তোকে বোঝানোর জন্য বলছি। তুমি যদি ম্যাথ সলভ করা যায়, পরীক্ষা আসছে, তুমি কীভাবে সলভ করবা, বলবা যে আমরা জানি দেওয়া আছে যৌগটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, প্রদত্ত যৌগটি হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড H2SO4। আমরা জানি এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কত, বার করবা তুমি 1 × 2 + 32 × 1 + 16 × 4 সমান 98 গ্রাম। 98 গ্রাম। তারপর তুমি লিখবা যে অ্যাভোগাড্রো মতে অথবা অ্যাভোগাড্রো সূত্র মতে, অথবা আমরা জানি এভাবে লিখতে পারো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে, 98 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিডে অণু আছে কতটি, অণু আছে 6.023 × 10⁻23 টি। তা কত গ্রাম দিছে, 1 গ্রামে কত আছে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণু আছে, এটাকে তুমি কি দিয়ে দিবা, 98 দিয়ে ভাগ দিয়ে দিবা, উত্তর চলে আসবে। একদম সহজ, তাই না? বুঝাতে পারছি? এরপরে হচ্ছে 5 গ্রাম পানিতে কত মোল আছে। এবার দেখো, এবার হচ্ছে কত মোলের কথা বলছে। তো তুমি এখানে কি দেখছো, অণু, পরমাণু, আয়ন। এখন মোল তো দেখো নাই, আসলে কত মোল হবে, 1 মোল হবে। যে 1 মোল আছে না, এসবগুলো সমান 1 মোল। এটা আমরা এভাবে লিখতে পারি যে 6.023 × 10⁻23 এই অ্যাভোগাড্রোর সংখ্যা সমান কত মোল, 1 মোল। 1 মোল কি পানি না, 1 মোল পানি। তাহলে একটি আচ্ছা, এখানে তো গ্রাম বলেছে, সরি এখানে গ্রাম বলেছে, আমি খেয়াল করিনি। এখানে গ্রাম যেহেতু বলেছে, পানির ক্ষেত্রে 18 গ্রাম, 18 গ্রামে 1 মোল পানি আছে, তাই না? তাহলে 1 গ্রামে পানি আছে কত মোল, পানি আছে 1/18 মোল। এখন বলছে কয় 5 গ্রামে কতটি আছে, তাহলে 5 গ্রামে পানি আছে, এখানে উপর কি হয়ে যাবে, 5 হয়ে যাবে, একের সাথে 5 গুণ হয়ে যাবে, তাহলে 5/18 মোল। যত মোল আসে উত্তর আসে তত মোল, কত আসে 0.277। আচ্ছা যাই হোক, যত আসছে অত হচ্ছে তোমার কি মোল। এরপরে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, এটা আমরা বলে ফেলছি অলরেডি, এটা তুমি বের করবা। তারপর হচ্ছে চিনিতে কয়টা পরমাণু আছে, চিনির ক্ষেত্রে আমরা এটা হচ্ছে চিনির সংখ্যা, এখান থেকে আমরা কী বের করবো, আণবিক ভর বের করবো, কত গ্রাম আসে। তারপর যত গ্রাম আসে, ধরো চিনি থেকে আসছে আমার সাপোজ 180 গ্রাম আসছে, হয়তো 180 বের করলে এরকমই আসবে মনে হয়। 180 থেকে 6.023 × 10⁻23 কি আছে, আমার পরমাণু আছে। তাহলে 10-এ কত আছে, 10-এ কত, এটাকে আমার 180 দিয়ে ভাগ করতে হবে, উপরে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে, যত আসে উত্তর হচ্ছে তত। বুঝতে পারছি? একদম সহজ। তুমি যদি বুঝো, এখান থেকে কি বুঝতে হবে, তোমার 2টা লাইন বুঝতে হবে। একটা হচ্ছে এই যে 1 মোল সমান হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, পানি, অণু এত। তাহলে 1 মোলে তোমার কতগুলো গ্রাম থাকে, তারপর মোল থাকে কতগুলো পরমাণু থাকে, কতগুলো আয়ন থাকে, এইটা দিয়েই কনভার্সন করে ম্যাথটা সলভ হয়ে যাবে। আর হচ্ছে এই লাইনটা একটু বুঝবো, তাহলেই হবে।
আর লাগতেছে না, তার মানে প্রথম পেজ শেষ। আর আছে কয় পেজ? 5 পেজ। আচ্ছা, এবার কিন্তু খুব খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা পড়তে যাব এখন, একটা সূত্র। এটা তোমার কারণ ইন্টারেস্টিং এই জন্য বললাম, যখন তুমি ইন্টারমিডিয়েট যাওয়া এটা তোমার পিছ ছাড়বে না, এতটা গুরুত্বপূর্ণ, মানে পিছনে তোমার থাকবেই। তো দেখি সূত্রটা কি, যে মূলার আয়তন। মূলার আয়তনের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট তাপমাত্রা চাপে এক মূল গ্যাসের আয়তন অথবা এক মূল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে মূলার আয়তন বলা হয়। তারপরে একেটিএম চাপে সমান তাপমাত্রা চাপে এসটিপি। আচ্ছা, এটা বোঝানো কিছু নাই, ম্যাথটা বোঝাতে হবে। এখানে বলছে যে এসটিপি, আরটা হচ্ছে কি এনআইটিপি দেওয়া নেই না। আচ্ছা, এসটিপি হলেই হবে তোমাদের জন্য, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই অবস্থায় এই এসটিপিতে কি হয় দেখো, এক মোল তো অলরেডি পড়ে ফেলছো। এক মোল গ্যাসের আয়তনটা তুমি পড়ো না, এখন আয়তন পড়বা, মূলার আয়তন, তাই না? তাহলে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার হলেই হবে। এনটিপিও দরকার নাই, আর হচ্ছে এসএটিপিও দরকার নাই। তাহলে এখান থেকে পড়বা হচ্ছে এক মোল ইজ ইকুয়াল টু 22.4 লিটার। এটা কি লিটার? এখন তাপমাত্রা কত হবে? এই যে আমরা বললাম নর্মাল স্ট্যান্ডার্ড টেম্পারেচার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মোস্ট প্রবাবলি এটা আমার একটু দেখা লাগবে, 0ই হবে আই থিঙ্ক, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এটা হবে যখন, আচ্ছা এটা আমার একটু এক্স্যাক্টলি মনে আসতেছে না, এটা একটু দেখবা যে তোমার যদি জানার আগ্রহ থাকে যে সম্ভবত এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসএটিপি এনটিপি, এই দুইটার ক্ষেত্রে একটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস মনে হয়। এখন কোনটার যে কার একটু মনে নেই আমার, হঠাৎ করে ভুলে গেছি, একটু দেখে নিও যদি আগ্রহ থাকে যে এসএটিপিতে এই নির্দিষ্ট তাপমাত্রা কত, এনটিপিতে নির্দিষ্ট তাপমাত্রা কত, আর এসটিপিতে কত। এসটিপিতে মনে হয় 0 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে 25 হচ্ছে, এই দুইটা থেকে একটা হবে, যে কোনো একটা হবে। আচ্ছা, এটা আহামরি এত কিছু না, তোমাদের জন্য এই 24.789 লিটার আসবে না, তোমাদের জন্য 22.4 লিটারে আসবে। তো এটা দিয়ে আমি বোঝাই। তাহলে মূল সংখ্যা আমরা কীভাবে প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি, এটা আগে বলছি। এই সূত্রগুলো একটু মুখস্থ করো, যে কি এই ডাব্লু বাই এম, তাহলে এন ইকুয়াল টু ডাব্লু/এম, এম ইজ ইকুয়াল টু বি বাই 22.4, এন ইকুয়াল টু এন মূল সংখ্যা বাই 6.023 10⁻23 আর এন ইকুয়াল টু এস বি। এই 4টা সূত্র কঠিন মনে হইতে পারে, বাট মুখস্থ করো। এটা মুখস্থ না করলে ম্যাথ করতে পারবো না। কারণ কেমনে আসছে এটা আসলে দেখানোর বিষয় না, এটা মুখস্থ করার বিষয়, এটা বিজ্ঞানের প্রুভ করছে, সুতরাং তুমি একটু মুখস্থ করো। কোনটা দ্বারা কী বোঝায়? ডাব্লু দ্বারা গ্রামের বর, তারপর হচ্ছে এম দ্বারা আণবিক বর, বি দ্বারা লিটার আয়তন, আর এন হচ্ছে অনুসংখ্যা, আর হচ্ছে মোলারিটি, মোলারিটি, এটা মোলারিটি, আয়তন, অনুসংখ্যা। এখন আয়তনটা লিটার এককে, এটা যেন মাথায় থাকে। আয়তনটা কিসের এককে? লিটার এককে। কারণ তোমাকে যদি কোয়েশ্চেনে দেয়া থাকে এমএলএ, তোমাকে লিটারে কনভার্ট করতে হবে। আমরা যখন এই সূত্রটা দেখবো তখন এখানে যে বি, এখানেও লিটার এককে। সুতরাং তোমাকে যদি এমএলএ থাকে তোমাকে লিটার নিয়ে দিতে হবে, এটা যেন ভুল না হয়, এই জন্য এটা বলছি যে সতর্ক থাকো। তার মোলারিটি এটা সমস্যা হবে না আশা করি। তাহলে আমি আবার বলছি যে মোলার আয়তন হচ্ছে একটা নির্দিষ্ট তাপ, একটা নির্দিষ্ট চাপ, মানে তাপমাত্রা একটা নির্দিষ্ট চাপে যে এক মূল গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে ওইটা হচ্ছে কি এ। ও আচ্ছা সরি, আমি এখানে খেয়ালই করি নাই। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে বললাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপ হচ্ছে এই সংক্ষেপে একেটিএম চাপ, এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা এসটিপি। তাহলে এসটিপির ক্ষেত্রে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হচ্ছে তোমার কি বললাম একেটিএম চাপ। কিন্তু যখন সেটা এই এসটিপি না হয়ে অন্য স্ট্যান্ডার্ডে হবে তখন সেটা তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, এটিএমও চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রা তখন 25 হয়ে যাবে। 25 হয়ে গেলে তো আর এসটিপি থাকলো না, এসটিপি হলে 0 ডিগ্রি হতে হবে। তো এসটিপি যখন থাকবে না তখন আয়তনও চেঞ্জ হয়ে যাবে, মূলার আয়তন গ্যাসের। তো গ্যাসের এসটিপিতে 22 আর অন্য তাপমাত্রায় 25 হয়ে গেলে সেটা হবে 24.789। এখন হয়তো বুঝছো বিষয়টা, আমার মানে খেয়াল করে নেয় লাইনগুলো। আচ্ছা, এবার হচ্ছে মূলার আয়তন, মূল সংখ্যার ক্ষেত্রে যে সূত্রগুলো বললাম সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলো। এবার মূলার দ্রবণটা একটু নিয়ে দেখি, মূলার দ্রবণে কি বলছে। মূলার দ্রবণ, এখন মূলার দ্রবণ বোঝার আগে আমরা একটু দ্রবণটা বুঝে নিই। দ্রবণটা বুঝলে মূলার দ্রবণ সহজ হয়ে যাবে। এখন দ্রবণ কি? দ্রবণ হচ্ছে ধরো তুমি হচ্ছে কি বলো শরবত বানাও, শরবত বানানোর ক্ষেত্রে কি লাগে? একদম নর্মাল শরবত যদি বানাও লাগবে হচ্ছে পানি, লাগবে হচ্ছে আমার চিনি,
চিনি পানি হলেই আমি মোটামুটি দুটা মিশ্রণ করে একটা শরবত বানায় ফেলতে পারবো। এখন চিনি আর পানি কোনটা বেশি থাকে, চিনি থাকে বেশি না পানি থাকে বেশি? বলো পানি থাকে বেশি। আচ্ছা, চিনি থাকে কি কম থাকে। এখন কে দ্রবীভূত হয়? চিনি দ্রবীভূত হয়। এখন দুইটার ফলে সৃষ্টি হয় কি? শরবত। তাহলে আমরা শরবতকে বলবো হচ্ছে দ্রবণ। শরবত হচ্ছে দ্রবণ, মানে দ্রবণ হচ্ছে দুইটার সংমিশ্রণে সৃষ্ট। তাহলে চিনিকে বলবো হচ্ছে দ্রব, যেটা কম পরিমাণে থাকে এবং দ্রবীভূত হয়, মানে যেটা মানে তার অবস্থা চেঞ্জ করে, মিশে যায়, আরেক জায়গায় মিশে যায়। আর দ্রাবক হচ্ছে যেটা বেশি পরিমাণে থাকে। এই যে আমরা এখানে এই সংজ্ঞাগুলো একটু দেখি। দ্রাবক হচ্ছে যে পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করে, যেমন চিনিকে দ্রবীভূত করছে পানি, যেমন পানি লিখছি সহজে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, আর অনেক উদাহরণ আছে। দ্রব হচ্ছে দ্রবণের দ্রাবকে যা দ্রবীভূত হয়, মানে চিনি। এবার দ্রবণটাকে বলা হয় এই দুটার সংমিশ্রণে শরবত। দ্রবণটা হচ্ছে আমার শরবত। এবার জলীয় দ্রবণ কি? জলীয় মানে জল আছে, তার মানে পানি যদি দ্রাবক হয় তাহলে যে দ্রবণ হবে সেটা হচ্ছে জলীয় দ্রবণ। লঘু দ্রবণ, গাঢ় দ্রবণ। লঘু মানে হালকা, গাঢ় মানে গাঢ়। এখন লঘু হালকা এটা কার উপর নির্ভর করে? এটা হচ্ছে দ্রবের উপর নির্ভর করে। দ্রব যদি বেশি হয়ে যায়, আবার দ্রাবকের উপর নির্ভর করে। দ্রাবক যদি কম হয়ে যায় তখন দ্রবণ সেটা হবে গাঢ় দ্রবণ। যেমন নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, এবার দ্রাবকে আমরা ফিক্সড করে দিছি, এর মধ্যে কম পরিমাণ দ্রব যদি কম হয় তখন সেটা হচ্ছে লঘু, আবার বেশি পরিমাণ দ্রাবক সেটা সেটা হচ্ছে কি গাঢ়। এই দ্রবের উপর নির্ভর করতেছে, বুঝছি তো? তারপর হচ্ছে মূলার দ্রবণ। এই মাঝখানে একটা কথা বলি, তোমাদের যে লম্বা লেকচার নিতেছি একটু বোরিং হয়তো লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো তোমাদের মধ্যে তারাই এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে পারবে যাদের ড্রিম থাকে যে আমি লাইফে কিছু করতে চাই। সো একটু বোরিং লাগলে একটু অফ করে একটু রিফ্রেশ নাও, 2-3 মিনিট 5 মিনিট, আবার ক্লাস করা শুরু করো। বাট কনসেন্ট্রেশন যেন ফুল থাকে, হ্যাঁ। কিন্তু মাঝখানে কনসেন্ট্রেশন দিলা না, এরকম যেন না হয়। সামহাও ক্লাস শেষ করে ফেললা, এটাও যেন না হয়। মনোযোগ দিয়ে করবা। আচ্ছা, এবার হচ্ছে 1 মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব, আমাকে এক তো বলে ফিক্সড করে দিয়েছি, এই জন্য 1 মোল দ্রবীভূত থাকবে 1 লিটার দ্রবণ, তখন সেটা হবে 1 মোলার দ্রবণ। এবার মোলারিটিটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের আরেকটু বড় হলে শিখবা মোলারিটি, নর্মালিটি, নর্মালিটি। সো আপাতত দরকার নেই, আপাতত শুধু মোলারিটি পড়ো, কঠিন হয়ে যাবে নয়তো। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মৌল, এই যত জানি না, যত মৌল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আবার বলতেছি, নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট, চাপও নির্দিষ্ট। এবার 1 লিটার দ্রবণ, এটা একটু ফিক্সড করে দেবা, কারণ আমি যদি দ্রবণ কতটুকু সেটাও জানি না, আবার যত মোল দিচ্ছি ওটা আমি বের করতে পারবো না। দুইটা তো অজানা থাকতে পারবে না, একটা অজানা থাকতে হবে। তো যত মোল মানে আমার মূলটা অজানা আছে, যত মূল দ্রবের মূলটা অজানা আছে। আচ্ছা, তাহলে এই জন্য আমাকে লিটারটা নির্দিষ্ট করতে হবে দ্রবণের। 1 লিটার দ্রবণ আমরা নির্দিষ্ট করলাম, এর মধ্যে যত মূল দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। এবার মোলারিটি বললাম সেমিমোলার, তার মানে সেমি মানে আধা, 0.5। তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে আমার 0.5 দ্রব আছে। ডেসিমোলার তার মানে 0.1, সেন্টিমোলার মানে শতকের মতো, তার মানে 0.01। এখন ডে সেন্টিমিলি এগুলো কি? এগুলো হচ্ছে আমরা পদার্থের প্রথম মধ্যে পড়াইছি। ডেসি হচ্ছে 10^1, সেন্টি হচ্ছে 10^2, মিলি হচ্ছে 10/3। এখানে ডেসি আর সেন্টিটা ইউজ করছি, সেমি তো অর্ধেক, এই জন্য আমরা এখানে ফিজিক্সে এটা বেশি পড়ানি হয় নাই। আচ্ছা, ওকে, এবার এই সূত্রটা মুখস্থ করো। সূত্রটা কীভাবে আসছে এটা তো দেখানো সম্ভব না, মুখস্থ করো যে W=SBM/1000। কয়টা সূত্র মুখস্থ করবা? 1টা 2টা 3টা 4টা 5টা সূত্র মুখস্থ করলে আমার হয় এখান থেকে শেষ হয়ে যাবে। পরবর্তীতে হয়তো আরেকটা সূত্র থাকতে পারে। তো W=SBM/1000। তো এস দিয়ে কি বোঝায়? ওই যে মোলারিটি কি বুঝে ফেলছো? বি হচ্ছে আয়তন, এটাও পারবা। আর এম হচ্ছে বর, এমটা দেওয়া থাকবে হচ্ছে ml এককে। আচ্ছা, এবার হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন, আমরা 2-3টা কোয়েশ্চেন সলভ করবো, বাকিগুলো তুমি এমনি পারবা। যেমন এখানে কোয়েশ্চেন করছে যে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? প্রমাণ অবস্থায় বলতে এসটিপি। আমার এটাই তোমাদের আসবে, আর টেনশন করার দরকার নাই। তখন 0°C তাপমাত্রা, 1 atm চাপ। এটা প্রমাণ যদি বলে তখন এই দুইটা হচ্ছে তোমার দেও অথবা না দেও কোয়েশ্চেনে, তুমি এটা এমনি ইউজ করতে পারবা।
আচ্ছা, তাহলে কি বলছে যে আয়তন কত, তোমাকে বি বের করতে বলছে। কি বের করতে বলছে? বি বের করতে বলছে। কি দেওয়া আছে? মোল দেওয়া আছে যে 5 মোল কার্বন ডাইঅক্সাইড। দেখো এখন মোল আমরা কি, ওই যে এটা হচ্ছে মোল, সরি এটা হচ্ছে আণবিক ভর, এসবিএম, হ্যাঁ আণবিক ভর, মোল এটা না। মোল হচ্ছে নর্মালি আমি দেখাচ্ছি, দেখো এই যে মোল যেটা এন, এন হচ্ছে মোল সংখ্যা, এন হচ্ছে আমার 5 দেওয়া আছে, তাহলে এন হচ্ছে 5, এন হচ্ছে 5। এখন আমি কোন সূত্র ইউজ করব? এই যে এখান থেকে একটা সূত্র ইউজ করব। এখন তুমি দেখো তো এখান থেকে কোন সূত্রটা তুমি ইউজ করবা। এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম, এন ইজ ইকুয়াল টু বি বাই 22.4, এন ইজ ইকুয়াল টু এন বাই 6.023 10⁻23, না এন ইজ ইকুয়াল টু এস বি, কোনটা ইউজ করবা? কারণ তোমার কোয়েশ্চেনে যে সকল তথ্য দেওয়া আছে সেগুলো ইউজ করবা। যেটা চাইছে ওইটা তো অবশ্যই সূত্রে থাকতে হবে। ধরো এখানে বি চাইছে, এই সূত্রে বি আছে নাই, তাহলে এই সূত্র বাদ। এখানে বি আছে নাই, এটাও বাদ। তাহলে কোনটা হবে? এখানে বি আছে, হয় আমি এটা ইউজ করবো, নয় এটা ইউজ করবো। এখন কোয়েশ্চেনে দেখতে হবে যে তোমার কি চাইছে। মোলারিটি এখানে দেওয়া আছে না ভাই, এখন মোলারিটি দেওয়া নাই, তাহলে মোলারিটি এখানে ইউজ করলে মোলারিটি কি এমনি বসাইবা, তাহলে এটাও বাদ। তুমি ইউজ করবে হচ্ছে বি বাই 22.4, তাহলে এন ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু কত, এই তো এন ইজ ইকুয়াল টু বি বাই 22.4, তাহলে এন দেওয়া দিচ্ছে 5, 5 ইজ ইকুয়াল টু বি বাই 22.4। তাহলে এখান থেকে কী পাচ্ছ? বি ইজ ইকুয়াল টু এই দুটা কী করবা, আর গুণ হবে, এই আর গুণ, তাহলে 22.4 ইন্টু 5, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার আয়তন। আয়তন কত হবে? 22, 5 গুণ দিলে 112 চলে আসবে, ওই যে 22, 5 গুণ দেওয়া আছে, বুঝছো? আচ্ছা, এটা তুমি করবা। HW সলিউশন দেওয়া দিছি, না পারলে গ্রুপে বলবা, এটাও তুমি করবা, এটা করবা। আমি আরেকটা করাই দিই, ধরো আমি হচ্ছে এটা করাই দিলাম। এখানে কি বলছে যে 0.75 মোলার নাইট্রিক অ্যাসিড Na2CO3 দ্রবণের মধ্যে 20 গ্রাম Na2CO3 দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে আমরা সেটা লিখবো। যে মোলার, এই এই যে এটা হচ্ছে মোলার, কি বলছে মোলার, মোলার বললে সেটা হবে মোলারিটি। এস ইজ ইকুয়াল টু 0.75, এটা হচ্ছে আমার মোলারিটি, এস দিয়ে প্রকাশ করে আমরা মোলারিটি লিখলাম। তারপর হচ্ছে এই যে একটা যোগ দেওয়া দিয়েছে, তাহলে যোগ থেকে আমরা আণবিক ভর পেয়ে যাব, এম পেয়ে যাব, Na2CO3। এখান থেকে Na2CO3, এখানে আণবিক ভর কত, সোডিয়াম হচ্ছে কত 11, 22, 23, 23 ইন্টু 2 46, 46 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, 32, 48। এই যোগ করে কত আসতেছে? 80, 90, 100, 106, 106, 106 গ্রাম আসতেছে। আমি এস পেয়েছি, এম পেয়েছি, দুটো জিনিস পেয়ে গেছি তথ্য থেকে, আমার কোয়েশ্চেন যা আছে ওখান থেকে। আবার বলছে 20 গ্রাম দ্রবীভূত থাকলে, তার মানে এখানে আমার ডাব্লু দেওয়া দিছে 20 গ্রাম, 20 গ্রাম, তাই তো? আচ্ছা, তারপরে আর কি কি দেওয়া আছে দেখি তো। দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার, আমাকে মিলিলিটার আয়তন বলছে, ml আয়তন চাইছে, আমার বি চাইছে। তার মানে এই তিনটা জিনিস আছে। এই যে এখানে যে 4টা সূত্র আছে, এখানে কি এরকম 3টা জিনিস নিয়ে সূত্র আছে? না, এখানে আছে ওই যে এই সূত্রটা আমাদের আছে, দেখো W ইজ ইকুয়াল টু SBM বাই 1000। এখান থেকে তো কি কি আছে, আমার এস আছে, হ্যাঁ এস আছে, আমার বি চাইছে, বি তো আমি বের করবো, এটা আমি বের করবো। এম আছে, হ্যাঁ এম আছে, এ ডাব্লু, তাহলে ডাব্লু আছে, হ্যাঁ ডাব্লু আছে, তাহলে তো সহজ হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি করব, যে বি ইজ ইকুয়াল টু এটার সাথে গুণ হবে, তার মানে 1000, আর ডাব্লুর মান কত, ডাব্লুর মান হচ্ছে 20, নিচে ভাগ হবে কত, এই এস এম এম এফ হচ্ছে 0.75 আর এম হচ্ছে কত 106। এই ক্যালকুলেট করলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে লিটার এককে আসবে, লিটার এককে আসবে। কিন্তু এখানে আমরা কি বলছে মিলিলিটার একক কত, লিটার এককে আসলে এটাকে আমরা কি করব, মিলিলিটার করার জন্য 1000 দিয়ে গুণ দিয়ে দেবো। ধরো এখানে আসবে হচ্ছে 0.25 লিটার, এখানে আমি 1000 দিয়ে গুণ দিলে 250 লিটার ml মিলিলিটার, এই তো উত্তর হয়ে যাবে। এটা এরকম হবে আর কি, আশা করি বুঝতে পারছি। তারপর হচ্ছে এটা তুমি নিজে করবা, এটাও নিজে করবা। যদি না পারো সলিউশন আমাকে বলবা, কোয়েশ্চেন এই গ্রুপে পোস্ট করবা, সলিউশন দেওয়া হবে। আর এখানে যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি তোমাদের মূলত বোর্ডে এরকমই কোয়েশ্চেন আসবে। তারপরেও যদি কোনো কোনো যেমন অন্যান্য স্কুল আছে যেগুলোতে আর একটু বেশি অ্যাডভান্স কোয়েশ্চেন সলভ করায়, সো ওইটা আমরা যখন টেস্ট পেপার সলভ করাবো তখন হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেনের বোর্ডের সবগুলো সলভ করাই দেবো, তখন এগুলো চলে আসবে অটোমেটিক। তাহলে এখানে আর সলভ করাচ্ছি না, আমরা এখন তৃতীয় পেজে চলে যাই। আমাদের
অলমোস্ট অর্ধেক শেষ করে ফেলছি। এখানে কি আছে যে শতকরা সংযুক্তি, এখানে শতকরা সংযুক্তি নিয়ে তোমাকে বলছে পড়ার জন্য। শতকরা সংযুক্তি কি কি আছে দেখো তো। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌলের যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলা হয়। এটা তো বুঝছোই যে আমার কাছে 100 টাকা আলু আছে, 100 টাকার মাঝে 50 টাকার একটা নোট, 20 টাকার একটা নোট, 10 টাকার 3টা নোট। এখন যদি বলে 50 টাকা শতকরা কত, শতকরা 50%, কারণ অর্ধেক হচ্ছে ওই 50 টাকা 100 টাকার মধ্যে। আর 20 টাকা ছিল একটা নোট, তার মানে 20 টাকার 20%, 10 টাকার 3টা নোট, 10 টাকার 30%। বুঝছো? এই হচ্ছে শতকরা, মানে 100-র ভিতরে কোনটা কত পার্সেন্ট আছে ওইটা হচ্ছে শতকরা। এখন শতকরা সূত্র আমার রাখতে হবে, এই সূত্র একটু শিখবা। শতকরা সংযুক্তি কীভাবে বের করতে হয়। মৌলের পারমাণবিক ভর, এটা হচ্ছে পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা যৌগের আণবিক ভর ইন্টু 100%। এটা হচ্ছে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে আলাদা আলাদা বের করা যায়। যেমন এখানে বললো যে পানির এর মধ্যে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত। দেখো পানির মাঝে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। এখন অক্সিজেন কতটুকু আছে এটা বের করে দিবে, এই সূত্র পারলেই হয়ে গেল, আর কিছু লাগবে না। সূত্র একলা, তাহলে কার শতকরা সংযুক্তি, অক্সিজেনের শতকরা সংযুক্তি ইজ ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর, তাহলে কার পারমাণবিক মানে একটা পরমাণুর, আগে বলছে, তাহলে অক্সিজেনের একটা পরমাণু কত 16। পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণু আছে কয়টা, একটা, ইন্টু 1। যৌগের আণবিক ভর, পুরোটা যৌগের ভর কত 18 ইন্টু 100%, যত আসে তত পার্সেন্ট। ওকে, এখন যদি বলে হাইড্রোজেনের কত, তখন তুমি হাইড্রোজেন আলাদা বের করতে পারো, অথবা এখানে হাইড্রোজেন অক্সিজেন ছাড়া আর কিছু আছে নাই, তো তুমি 100% থেকে এটা বিয়োগ করে দিলেও হাইড্রোজেনের পেয়ে যাবা। একদম সহজ না শতকরা সংযুক্তি, সূত্র পারলেই শেষ। এবং সূত্র মুখস্থ করবা, আর কিছু লাগবে না। ফাইন, এবার আসো স্থূল ও আণবিক সংকেত। স্থূল সংকেত কি আর আণবিক সংকেত কি। স্থূল সংকেত, আণবিক সংকেত, রাসায়নিক সংকেত, গাঠনিক সংকেত, এগুলো পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখানেও আরেকটু দেখাই দিচ্ছি। স্থূল সংকেত হচ্ছে যে সংকেত দ্বারা অণুতে 1 মিনিট, যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত জানা যায়। এটা তোমাকে জানতে হবে, অনুপাত জানা যায়। যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত জানা যায়, প্রকৃত সংখ্যা জানা যায় না। যেমন আমি নর্মালি একটা যদি বলি যে আমরা এখানে উদাহরণ দিই যে C6H6 এটা একটা যৌগ, আবার C2H2 এটা একটা যৌগ, আলাদা যৌগ। কিন্তু দুইটাকে যদি আমি শুধু CH লিখি, CH থেকে কি তুমি কি বুঝতে পারবা এটা C6H6 না C2H2? উত্তর না। তার মানে এটা দিয়ে তুমি কি বুঝবা, অনুপাত বুঝবা। অনুপাত মানে এখানে কি যে হাইড্রোজেন জয়টা আছে অক্সিজেন ততটাই আছে, অনুপাত। এখানে হাইড্রোজেন জয়টা আছে কার্বন জয়টা আছে, হাইড্রোজেন জয়টা আছে, অনুপাত সেম। যেমন আমরা এভাবে বলতে পারি যে লাইক C4H হচ্ছে 4, তার মানে এখানে অনুপাত C একটা, H একটা, তার মানে আমরা 1:1 এক অনুপাত 1 লিখতে পারি। CH এর অনুপাত কত, 1:1। আবার C4H8 এখানে কি লিখবো, C আর H এর অনুপাত কত, C একটা H দুইটা, এরকম হবে না, তাহলে অনুপাত হবে 1:2। বুঝছো? তার মানে আমি কি করতে পারি, শুধু এই অনুপাত জানতে পারি, কিন্তু প্রকৃত সংখ্যা জানা যায় না। যেমন এখানে 1:1 অনুপাত, 1:1 অনুপাত দিয়ে আমি কি এই গ্লুকোজ অথবা অন্য যে কোনো যাই হোক বেনজিন অথবা ইথাইন এগুলো কি জানা যাবে? জানা যাবে না। সুতরাং তখন সেটাকে বলবো হচ্ছে স্থূল সংকেত। আর প্রকৃত যেটা জানা যায় সেটা হচ্ছে আণবিক সংকেত, প্রকৃত সংখ্যা জানা যাবে। কারণ এগুলো হচ্ছে আণবিক সংকেত আর এগুলো হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত একই হতে পারে, কিন্তু আণবিক সংকেত কখনো এক হবে না। আচ্ছা, এবার যেটা লাগবে সেটা হচ্ছে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় কীভাবে নির্ণয় করতে হয়। দুইটা পদ্ধতি আছে, দুইটা স্টেপ আমরা দেখব। কোথা থেকে যাব, শতকরা সংযুক্তি থেকে স্থূল ও আণবিক সংকেত নির্ণয়। এখন প্রত্যেক মৌলের শতকরা সংযুক্তিকে পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এটা যখন ম্যাথ প্র্যাকটিস করবো আস্তে আস্তে শিখে ফেলবা। আমি হচ্ছে যেহেতু কনসেপ্ট ক্লাস এই জন্য এগুলো লিখে দিছি।
এখন এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা হচ্ছে এই যে এতক্ষণ যা পড়াবো এর থিম হচ্ছে এইটা, যে পূর্ণ যৌগের মৌলগুলো শতকরা সংযুক্তি কোশ্চেনে দেওয়া থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কোশ্চেনে দেওয়া থাকবে হাইড্রোজেনের পার্সেন্টেজ, সালফারের পার্সেন্টেজ, অক্সিজেনের পার্সেন্টেজ, হোয়াট এভার যে কোনোটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, বলবে স্থূল সংকেত নির্ণয় করা। এটাই তো বলছে যে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়। আমরা পরবর্তীতে আণবিক সংকেত নির্ণয় করবো। তো প্রথম কী করলাম, স্টেপ 1 হচ্ছে প্রত্যেক মৌলের শতকরা সংযুক্তি, যেমন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি 2.04%, এটা হাইড্রোজেনের জন্য, অক্সিজেনের জন্য আরেকটা, সালফারের জন্য আরেকটা ভিন্ন। তো ওই পার্সেন্টেজকে ওই মৌলের কী করব, আণবিক সংখ্যা দিয়ে ভাগ করব। বললাম না, নিজ নিজ পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এক দিয়ে ভাগ করলে আমি যেমন আছে তাই পাবো। তারপর সালফারের ক্ষেত্রে আমরা 16 দিয়ে ভাগ করব, যেটা পাবো। অক্সিজেনের ক্ষেত্রে আমরা সালফারের ক্ষেত্রে 32 দিয়ে ভাগ করব, অক্সিজেনের ক্ষেত্রে আমরা 16 দিয়ে ভাগ করবো, এটা পাবো। সালফারকে কোথায়, সালফারকে যখন আমরা 32 দিয়ে ভাগ করবো তখন এটা পাবো, আর হাইড্রোজেনকে যখন 1 দিয়ে ভাগ করবো তখন এটা পাবো। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 1। তারপর স্টেপ 2-তে প্রাপ্ত ভাগফল সমূহকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ নিকটতম পূর্ণ সংখ্যায় পূরণ করতে হবে। এটা বলছে কি, যে তুমি পাইছো, ধরো অক্সিজেনে পাইছো কত 4.08, আর হাইড্রোজেনে পাইছো কত 2.04, সালফারে পাইছো কত 1.02। এখন কি করতে বলছে, যে এই ভাগফলগুলোর মধ্যে সর্বনিম্ন কার, সালফারের 1.02, এটা দিয়ে আবার সবগুলোর ভাগ করবা 1.02। তাহলে এখান থেকে আসবে 4, এখানে আসবে 2, এখানে আসবে 1। এখন এখানটা আমি পূর্ণ সংখ্যা পায়ে গেছি। অনেক ক্ষেত্রে আমি কী হবে, এখানে পূর্ণ সংখ্যা পাবো না, ধরো 4.1 আসছে, 2.1 আসছে, 1.1 আসছে। তো এটারে আমি কী করতে পারি, অথবা এই 4.5 আসছে, 2.5 আসছে, আর 1 আসছে, এরকম আসছে। তো এটাকে আমরা কি নিকটতম পূর্ণ সংখ্যায়, নিকটতম পূর্ণ সংখ্যা কি, ধরো এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তখন এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 2। অথবা এখানে যদি 4.1 থাকতো, আমরা হচ্ছে এটাকে 4 লিখতাম। বুঝছো, মানে কাছাকাছি তোমাকে নিকটতম সংখ্যায় নিতে হবে। সে এই যে এরকম হয়, সব পূর্ণ সংখ্যা করবো, হয়তো হচ্ছে এই 4, 2, 1, এখানে তো আমরা 4 পাচ্ছি, 2 পাচ্ছি, 1 পাচ্ছি, অলরেডি পূর্ণ সংখ্যা আছে, আমাকে আর কিছু হতে হবে না। এরপর আমরা কি করব, তার স্থূল সংখ্যাটা লিখে ফেলবো। স্থূল সংখ্যাটা আমরা কীভাবে লিখবো, স্থূল সংখ্যাটা হচ্ছে এই যে কী কী মৌল আছে, HSO, এইচ কয়টা, এস এর সাথে কয়টা হবে, এস এর সাথে একটা হবে, তাহলে এস 1, অক্সিজেনের সাথে 4টা হবে 4, আর এস এল 2টা হবে 2টা। এটা হচ্ছে আমার স্থূল সংকেত। এই হচ্ছে আমি স্থূল সংকেত পেয়ে গেলাম। এখন আণবিক সংকেত নির্ণয় করবো কীভাবে, আণবিক সংকেত নির্ণয় করার স্টেপ একটা, সেটা হচ্ছে আণবিক সংকেত হবে স্থূল সংখ্যার টু দি পাওয়ার n। এখন এই nটা আমাকে বের করতে হবে, মানে আণবিক সংকেত হবে এই যেমন আণবিক সংকেত স্থূল সংখ্যার টু দি পাওয়ার n, নিচের দিকে nটা আমি জানি না, n বের করতে হয় কীভাবে, এটা শিখতে হবে। যৌগের আণবিক ভর, যেমন হচ্ছে এখানে আমি যে যৌগটা পাইছি। আচ্ছা, এখানে কোয়েশ্চেনে দেওয়া নাই, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল যে আসলে এটা এখান থেকে বের করা যায় কি না। এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, ধরো যৌগের আণবিক একটা ভর দিয়ে দিবে, লাইক হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী ক্ষেত্রে যে বাষ্প ঘনত্ব, দেখো বাষ্প ঘনত্বের ক্ষেত্রে এখানে কি বলছে, বাষ্প ঘনত্ব দিয়ে দিছে, বাষ্প ঘনত্বকে আমরা 2 দিয়ে গুণ দিয়ে আণবিক ভর পেয়ে যাবো, ওইটি হচ্ছে যৌগের আণবিক ভর। তো এখানে তোমাকে বললো এই কোশ্চেনের মাঝে যে থার্ড বেডের ভিতরে বাষ্প ঘনত্ব 49, বাষ্প ঘনত্ব দিছে 49। তাহলে এবার স্থূল সংকেত বার করছো। এখন আণবিক সংকেত বের করার জন্য তোমার হচ্ছে প্রথম লাগবে হচ্ছে যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর তো জানো না, তোমাকে দেওয়া যাচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্বের সূত্র হচ্ছে, আণবিক ভরের সূত্র হচ্ছে বাষ্প ঘনত্বকে দ্বিগুণ করলে তুমি আণবিক ভর পেয়ে যাবা। তার মানে তুমি এখানে 49 দ্বিগুণ করলে 98 পাচ্ছ। তার মানে এখানে আণবিক ভর হবে 98 ভাগ, আর এই যে স্থূল সংকেত পাইছো ওইটার একটা আণবিক ভর বের করবা। আণবিক ভর কীভাবে বের করতে তো বলছি আগে, আর ওইটা দিয়ে ভাগ করে দিলে যেই সংখ্যা আসবে ওই সংখ্যা হচ্ছে এখানে n বসায় দেবা। তাহলে এটা যেহেতু 1, সুতরাং যা ছিল তাই হবে। যদি 2 হতো তখন হতো H4S2O8, এরকম হইতো। যদি 2 থাকতো, যেহেতু 2 আসে নাই, 1 আসছে, সুতরাং এটা আণবিক সংখ্যা তো সেম হবে। তাহলে বাষ্প ঘনত্ব কি, একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাস বাষ্পের যে কোনো আয়তনের ভর এবং তার সময় আয়তন হাইড্রোজেন গ্যাসের অনুপাত।
এইটা তুমি পারো বা না পারো মুখস্থ করার দরকার নাই, এটা কিন্তু শিখে রাখো যে বাষ্প ঘনত্ব থাকলে এটা দ্বিগুণ করে আণবিক ভর পাবা। তারপর তুতের সংযুক্তি, এটা দেখাচ্ছি না, এটা পারবা। এখানে পানি, তুতের হচ্ছে পানি কাউন্ট করতে হয়, পানিটা কাউন্ট করবা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে 10টা, যেমন এই যে 5 × 2 10 কাউন্ট করছে, সুতরাং পানিটা কাউন্ট করতে হবে, এই জন্য এটা দেখাইছি। তারপরে হচ্ছে আণবিক সংকেত হতে স্থূল সংকেত নির্ণয়। যে সকল যৌগের সকল পরমাণুর সংখ্যক নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে স্থূল সংকেত ও আণবিক সংকেত ভিন্ন হবে। কি বলছে দেখো, আমি একটু বোঝাচ্ছি। যে সংকেত হতে স্থূল সংকেত নির্ণয়, এই তো যে সকল যৌগের সকল পরমাণুর সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে স্থূল সংকেত ও আণবিক সংকেত, আচ্ছা তাদেরকে স্থূল সংকেত বলে ও আণবিক সংকেত ভিন্ন হবে। তাহলে এটা ভুল হয়েছে, এটা হবে ও না, ঠিক আছে ঠিক আছে, এটা বোঝাচ্ছি। ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কয়টা মৌল? 3টা মৌল। এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, 3টা মৌল। এখানে 6, এখানে 12, এখানে 6, ঠিক আছে। এখন এই যে আমরা আস্তে আস্তে দেখি যে সকল যৌগের, মানে একটা যৌগ পাইলাম, পরমাণুর সংখ্যাকে, এই যে পরমাণু একটা সংখ্যা, এটার পরমাণুর সংখ্যা, এটা পরমাণুর সংখ্যা, যে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায়। একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করি, তো 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা কি সবার ভাগ করা যাচ্ছে? হ্যাঁ ভাগ করা যাচ্ছে। 6 দ্বারা ভাগ করলে 1 2 1 পাচ্ছি। যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে সবগুলো ভাগ করতে হবে। যদি যায় তাহলে স্থূল সংকেত ও আণবিক সংকেত ভিন্ন হবে। তার মানে তখন তার যে এই যৌগ CHO দিয়ে স্থূল সংকেত আণবিক সংকেত এক হবে না। আর যদি ভাগ না করা যায় তাহলে কি এক হবে? হ্যাঁ এক হবে। যেমন এই যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, আমরা জানি কি এটা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে দেখাইছি। সালফিউরিক অ্যাসিড H2S একটা থাকে, ও 4 4টা, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, 2 দিয়ে এটা ভাগ করতে পারো, এটা ভাগ করতে পারো, এটা একে ভাগ করা যায় না। তার মানে এটা ভাগ করা যায় না, ভাগ করা না গেলে স্থূল সংকেত ও আণবিক সংকেত এক হবে। তার মানে এটা স্থূল সংকেত, ওই যে আমরা একটু আগে দেখাইছি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি এক? ভাগ করা যায় তো তখন ভিন্ন হইতো, এটাই বলছি। আচ্ছা, পরবর্তীতে আমরা পরে পেজে চলে যাই। আর 2টা পেজ আছে, শেষ, অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এখান থেকে দেখো কি বলছে, রাসায়নিক বিক্রিয়া। মানে এটা এমন একটা পরিবর্তন যার ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম হারিয়ে নতুন ধর্ম লাভ করে। একটা বিক্রিয়া ঘটবে নর্মাল। ধরো কার্বন হচ্ছে বিভিন্ন অবস্থায় থাকে, কার্বন কঠিন অবস্থায় থাকে, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হলো, হয়ে গেল কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা একটা কি বিক্রিয়া? কি বিক্রিয়া? রাসায়নিক বিক্রিয়া। কার্বনের এক ধরনের বৈশিষ্ট্য ছিল, অক্সিজেনের এক ধরনের বৈশিষ্ট্য ছিল, কিন্তু 2টার পরে আমার কি হয়েছে? ভিন্ন এক ধরনের বৈশিষ্ট্য হয়েছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে আমার নতুন এক ধরনের বৈশিষ্ট্য উৎপন্ন করছে। এটাই তো বলছে, এমন একটি পরিবর্তন যার ফলে কোনো পদার্থ, যেমন কার্বন একটা পদার্থ, তার বৈশিষ্ট্য হারাইছে, কার্বন ডাইঅক্সাইড গঠন করছে, নতুন বৈশিষ্ট্য লাভ করছে। এখন রাসায়নিক সমীকরণ, তাহলে এই যে এটা একটা সমীকরণ, তাহলে যে রাসায়নিক বিক্রিয়াগুলো যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই রাসায়নিক সমীকরণ। এই যে রাসায়নিক বিক্রিয়া সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় রাসায়নিক সমীকরণ। এখন সমীকরণের ভিতরে কী কী থাকে? এই যে আমি একটা তীরমুখী চিহ্ন দিচ্ছি, তীরমুখী চিহ্ন থাকে, এখানে প্লাস থাকে, এখানে সমান সমানও থাকে, এগুলো থাকে। এখন এই লেখার নিয়মটা কি? নিয়মটা একটু দেখো, যে বিক্রিয়ার বাম পাশে ও উৎপাদের ডান পাশে লিখে মাঝখানে সমান চিহ্ন অথবা তীর চিহ্ন দিতে হয়। তারপর হচ্ছে একাধিক বিক্রিয়ক উৎপাদ থাকলে তাদের মাঝে প্লাস চিহ্ন দিতে হয়। যেমন একাধিক বিক্রিয়ক এখানে আছে, 1 2 বিক্রিয়ক আছে, উৎপাদ একটা, এই জন্য আর প্লাস দেওয়া লাগে নাই, একাধিক থাকার কারণে প্লাস দিছি, মাঝখানে কি দিছি? সমান দিছি। তাহলে এটা হচ্ছে আমার বিক্রিয়ক অংশ, আর এটা হচ্ছে আমার উৎপাদ অংশ। উৎপাদ মানে উৎপন্ন হয়েছে, বিক্রিয়ক মানে বিক্রিয়া করছে তারা। এবার বিক্রিয়ক উৎপাদ, আচ্ছা এখানে সমান কখন বসে? যখন হচ্ছে সমতাকরণ করে তখন সমান বসে। সমতাকরণ কেমনে? যে সমতাকরণ, এখানে কার্বন আছে কয়টা? একটা, এখানে কার্বন কয়টা? একটা মিলছে। অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 2টা মিলছে। যদি এমন হইতো যে N নাইট্রোজেন হাইড্রোজেন 2টা বিক্রিয়া করছে NH3, তাহলে এখানে আমি কি সমান সমান দিতে পারবো? উত্তর হচ্ছে না। কেন না? নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টা, 2টা মিললো না, তো আমাকে তখন সমতাকরণ করতে হবে এভাবে। যখন সমতাকরণ করলে এখানে হচ্ছে আমি সমান সমান দিতে পারবো। তো কীভাবে করলাম? নাইট্রোজেন হচ্ছে 2টা, তো এখানে নাইট্রোজেন কয়টা? 2টা, হয় মিলছে। হাইড্রোজেন কয়টা? 3 আর 2 6টা, তাহলে এখানে কয়টা? 3 2 6টা, মিলছে। তখন সমতাকরণ দেওয়া যাবে। এটা আমরা একটু পরে আলোচনা করব।
পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে সমান তখন বসে সমতকরণ ছাড়া তীর চিহ্ন বসে বিক্রিয়া উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করতে আছে। এখানে ভৌত অবস্থা উল্লেখ করতে হয়, যেমন কার্বন হচ্ছে সলিড থাকে, সলিড দিব। আর অক্সিজেন হচ্ছে গ্যাসীয় থাকে, গ্যাসীয় দেবো। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় থাকে, গ্যাসীয় দেবো। এখানে সবগুলো গ্যাসীয় থাকে, গ্যাসীয় থাকে, গ্যাসীয় থাকে, গ্যাসীয় হবে। সো এই স্ট্যাটগুলো আমি আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবো তখন শিখে ফেলবো। এর শুরু করে নিচে ব্যাকেটের ভিতরে দিতে হয়। কী কী এখানে বলা আছে যে সলিড হলে এস মানে কঠিন, তরল হলে লিকুইড এল, আর গ্যাসীয় হলে গ্যাস, আর অ্যাকোয়াস জলীয় দ্রবণ হচ্ছে অ্যাকিউ, অ্যাকোয়াস সলিউশন লিখতে হয়। তারপর আরেকটু অ্যাডভান্স, এটা হচ্ছে আমার এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে না শোষিত হচ্ছে, ওটা ড্যালেস দিয়ে প্রকাশ করা হয়। উৎপন্ন হলে ড্যালেস পজিটিভ, নেগেটিভ, সরি পজিটিভ, আর এই উৎপন্ন না হলে ড্যালেস নেগেটিভ। এখানে মনে হয় তাই দেওয়া আছে, পজিটিভ নেগেটিভ বলা হয় নাই, সমস্যা নাই, শুধু ড্যাল দিয়ে বলা হয়েছে। তারপর উপমুখী বিক্রিয়া হলে উপমুখী চিহ্ন দিতে হবে, বাস। তারপর বিক্রিয়ক, যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেগুলো হচ্ছে বিক্রিয়ক, ওই যে উৎপাদ, আর যে সকল উৎপন্ন হয় সেগুলো হচ্ছে উৎপাদ। এই যে বিক্রিয়ক উৎপাদ দেখাইছি, ওকে। এবার হচ্ছে সমতাকরণ করলাম, ওই যে সমতাকরণ করলাম না, সমতাকরণ করলেই আমি মাঝখানে কী দিতে পারবো, সমতাকরণ চিহ্ন সমান চিহ্ন দিতে পারবো। এখানে কী কী আছে, যে বিক্রিয়ক উৎপাদের সঠিক সংকেত লিখতে হবে, যেমন এই যে নাইট্রোজেন জায়গায় নাইট্রোজেন লিখছি, হাইড্রোজেন লিখছি, অ্যামোনিয়া লিখছি। কারণ নাইট্রোজেন অ্যামোনিয়া না লিখে তুমি অন্য কিছু লিখতে পারবে না। যেমন আমি কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করতে চাচ্ছি, এখানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন দিলে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইব? হইতো না, কারণ নাইট্রোজেন তো নাই। কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আছে নাই, তাহলে এখানে কী দিতে হবে, কার্বন দিতে হবে। এই জন্য সঠিক লিখতে হবে। তারপর হচ্ছে বিক্রিয়ক উৎপাদে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এই যে এখানে আমরা গুণ করছিলাম, এখানে 1 দিয়ে গুণ করছি, এখানে 3 দিয়ে, এখানে 2 দিয়ে গুণ করছি। প্রথমে যৌগিক, তারপরে মৌলিক পদার্থের পরমাণুর সংখ্যা সমান করতে হবে। প্রথমে যৌগিক মানে এই যৌগে প্রথমে গুণ দিতে হবে, যেমন 2 দিয়ে আগে গুণ দিতে, এখান থেকে শুরু করতে হবে। তারপরে দিকে মৌলিক পদার্থ আলাদা আলাদা যেগুলো আছে সেগুলো গুণ দিতে হবে। সমীকরণে বাম ডান পাশে সকল পরমাণুর সংখ্যা সমান হতে হবে। ওই যে আমরা পরে তো সমান করেই ফেলছি। এবার আসে স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ, উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে বলা হয় স্টয়কিওমেট্রি। হিসাব কীভাবে হিসাব করে এটা আমরা দেখাবো। এটা দ্বারা বিক্রিয়ার সামগ্রিক পরিমাপ হিসাব করা হয়, পরিমাণ হিসাব করা হয়। যেমন আমরা এখানে একটা পাচ্ছি যে 5 গ্রাম নাইট্রোজেন অণু কতটি অ্যামোনিয়া অণুর সাথে উৎপন্ন হবে, মানে বিক্রিয়া করে অণুতে কতটি অ্যামোনিয়া উৎপন্ন হবে। এখন নাইট্রোজেন অ্যামোনিয়া বিক্রিয়া কী হবে, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া। এখন নাইট্রোজেনের কতটি অনুপরমাণু আয়ন থাকে, এতটি। এখানে কতটি থাকে, এতটি। এখানে কতটি থাকে, এতটি। এখানে এই সামনে যে পরমাণু আছে ওইটা দিয়ে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। সো ওইটা আনার জন্য আমাকে সমতাকরণ পারতে হবে। সমতাকরণ পারার পরে এখানে আমি এই সংখ্যাটা বসাতে পারবো। এগুলো দিয়ে গুণ করতে হবে। এরপর বলছে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। নাইট্রোজেন এই 6.022 থেকে আমার উৎপন্ন হচ্ছে এই যে এতগুলো অ্যামোনিয়া, তাই না? যদি আমাকে বলে কয়টা থেকে, 5টা থেকে, তার মানে আমি এভাবে লিখবো যে 6.023 ইন্টু 10⁻23। 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলেন। জি, আলামিন? না না, আলামিন তো কেউ নাই। না না, কেউ তো নাই। ওয়ালাইকুম আসসালাম। এসিএস থেকে কল দিছে। আচ্ছা যাই হোক, আম, কি বলতেছিলাম যে হ্যাঁ, এখানে নাইট্রোজেন হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এই এতটি আমাকে কি বলছে, এতটি 5টি নাইট্রোজেন অণু থেকে, এতটি নাইট্রোজেন অণু থেকে আমার কতটি অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে বলো। এখানে হচ্ছে কী লিখলাম, এটা এই কী লিখলাম, এগুলা এখানে হাইড্রোজেন, এখানে 3, এখানে হবে 2 অ্যামোনিয়া। তাহলে এখানে কতটা উৎপন্ন হচ্ছে, 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি অণু, এই তো। তাহলে এবার এখানে হচ্ছে 5টি বলে দিছে, 5টি অ্যামোনিয়াতে কত উৎপন্ন বলো তো।
এখানে তো উপরে এটা থাকবেই, সাথে কি হবে 5 গুণ হয় 5 ইন্টু 2 ইন্টু যেটা, আর নিচে হবে কত 6.023 ইন্টু 10⁻23। এটা তো কাটতেই পারি নর্মাল, তাহলে 10টি, উত্তর হবে কত 10টি। এই 10টি ঠিক আছে, হ্যাঁ এই তো 10টি বলা আছে, 10টি উৎপন্ন এমনি অন্য উৎপন্ন হবে, ফাইন হয়ে গেল। তারপর ম্যাগনেসিয়ামটা তোমরা করবা সমতাকরণ চর্চা, এটা চর্চা করবা, না করলে না পারলে বইলো। তারপর হোপফুলি এটাই লাস্ট পেজ, পরের পেজটা লাগবে না। এখান থেকে আমরা একটু দেখবো যে লিমিটিং বিক্রিয়াটা কি। আমরা খুব দ্রুত শেষ করে ফেলতেছি তাই না, ভালো। লিমিটিং বিক্রিয়া মানে রাসায়নিক বিক্রিয়া, যে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়া। ধরো আমি হচ্ছে এখানে বললাম, আচ্ছা এখানে তো এক্সাম্পল দেয়া আছে, আমরা এখান থেকে দেখি। যেমন 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন পরমাণু মিশ্রিত করা হলো, কে লিমিটিং বিক্রিয়া। যেমন এখানে আমরা বলছি যে 2টা ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, একটা অক্সিজেনের সাথে, কারণ এটা হচ্ছে আমরা বিক্রিয়াটা সমতাকরণ করলে এরকম হবে। 2টা ম্যাগনেসিয়াম কয়টা অক্সিজেনের সাথে, একটা অক্সিজেনের সাথে। তাহলে কয়টা ম্যাগনেসিয়াম দেওয়া আছে, 4টা ম্যাগনেসিয়াম কয়টা অক্সিজেনের সাথে, তার দ্বিগুণ। তার মানে 2টা ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে কী করে বিক্রিয়া করবে, কিন্তু অক্সিজেন আছে আমার কয়টা 4টা, কিন্তু বিক্রিয়া তো 4টা অক্সিজেন, এখনও অক্সিজেন আরও 2টা অলরেডি রয়ে গেছে, তাহলে শেষ হয়ে গেছে কি ম্যাগনেসিয়াম শেষ হয়ে গেছে। অক্সিজেনে আছে 4টা পরমাণু, কিন্তু ম্যাগনেসিয়ামের শেষ হয়ে গেছে অলরেডি, তাহলে ম্যাগনেসিয়াম আছে লিমিটিং বিক্রিয়া। লিমিটিং বিক্রিয়া মানে যেটা আগে শেষ হয়ে যাবে ওইটাই, লিমিট নাই শেষ, তাহলে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়া। যেটা কম সেটাই লিমিটিং বিক্রিয়া। বিক্রিয়া কতটুকু বিক্রিয়া করবে তা লিমিটিং বিক্রিয়া করে নির্ভর করে। কেন নির্ভর করে, কারণ লিমিটিং বিক্রিয়া শেষ হয়ে গেলে বিক্রিয়া অফ, তার মানে লিমিটিং বিক্রিয়কের উপরেই নির্ভর করতেছে বিক্রিয়া কত দূর চলবে, বুঝছো। তারপর এখানে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন নাইট্রিক অক্সাইড, এখানে 25 গ্রাম 20 গ্রাম দেওয়া আছে, তাহলে 25 গ্রাম নাইট্রোজেন 20 গ্রামের সাথে বিক্রিয়া করবে নর্মালি, এটা হচ্ছে আমার তথ্যে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। কিন্তু নর্মালি আমরা যখন ইকুয়েশন বসাবো তখন তো আসলটা লিখবো তাই না, আসলটা লিখবো। তো 28 গ্রাম নাইট্রোজেন কতর সাথে 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু দেওয়া আছে কত 25 গ্রাম নাইট্রোজেন, তাহলে 25 গ্রাম বিক্রিয়া করবে কত, এই কনভার্সন করবো, এটা উপরে থাকবে, এটা নিচে চলে আসবে, এটা আবার উপরে চলে যাবে, তার মানে কত 28.57 গ্রাম অক্সিজেনের সাথে। এখন অক্সিজেন কত দেওয়া আছে, অক্সিজেন তো 20 গ্রাম দেওয়া আছে, হাই তার মানে অক্সিজেন এর আগেই শেষ হয়ে যাবে, বিক্রিয়া করার আগেই শেষ হয়ে যাবে, তার মানে অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আশা করি বুঝতে পারছি। তারপর অ্যানালার, এটা একটু রেটিং দেবা যে কোনো পদার্থ 99% বিশুদ্ধ করা যায়, তার চেয়ে বেশি বিশুদ্ধ করা সম্ভব না হলে ওই পদার্থকে অ্যানালার বলা হয়, মানে সর্বোচ্চ যে সকল পদার্থ বিশুদ্ধ পাওয়া যায় ওইটা অ্যানালার। তাহলে বিশুদ্ধ করার পদ্ধতি কী কী আছে, ক্যালসান পাতন আইসোপাতন ক্রোমাটোগ্রাফি, এগুলো ইন্টারমিডিয়েটে পাবা। তারপরে উৎপাদের শতকরা পরিমাণ, প্রাপ্ত পরিমাণ ইন্টু 100% হিসাবকৃত পরিমাণ 100% হবে মনে হয়, এটা একটু দেখবা। একটা কোশ্চেন আছে, কোনো নির্দিষ্ট বিক্রিয়ক বিক্রিয়া করার পর যতটুকু উৎপাদ পাওয়া যায় সেটি হচ্ছে বিক্রিয়ার প্রাপ্ত উৎপাদ, কিন্তু ওই বিক্রিয়ক থেকে যে পরিমাণ উৎপাদ পাওয়া যায় ওটা হচ্ছে বিক্রিয়া হিসাবকৃত উৎপাদ। মানে এটা বুঝছো তো কথাটা, একটা বিক্রিয়া করলাম উদ্দীপকে দেয়া নাই, এই যে একটা নর্মাল বিক্রিয়া নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন দুটো বিক্রিয়া করলো, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো। এটাই বলছে যে কোনো বিক্রিয়া করার পর যতটুকু উৎপাদ পাওয়া যায় সেটা হচ্ছে বিক্রিয়ার প্রাপ্ত উৎপাদ। এখন উৎপাদ পাইছি ধরো এখানে তো 28 গ্রাম, এখানে 32 গ্রাম বিক্রিয়া করছে, পাইছি হচ্ছে আমি ধরো কত, এখানে কত গ্রাম হবে, এখানে হচ্ছে 2 ইন্টু 60 গ্রাম, 60 গ্রাম পাচ্ছি তাই না। এখানে 60 গ্রাম, এখানেও 60 গ্রাম, এখানেও 60 গ্রাম মিলবে। যেই পরিমাণ উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে আমার কি প্রাপ্ত উৎপাদ, কি উৎপাদ প্রাপ্ত উৎপাদ। কিন্তু ওই নির্দিষ্ট বিক্রিয়ক থেকে বিক্রিয়ক যে পরিমাণ উৎপাদ পাওয়া যায় সেটা হচ্ছে হিসাবকৃত উৎপাদ। তাহলে হিসাবকৃত উৎপাদ কোনটা, আমি তো তথ্যে দেওয়া দেবো 20 গ্রাম, 20 গ্রাম বিক্রিয়া করছে 10 গ্রাম অক্সিজেনের সাথে, তখন যদি পাই 50 গ্রাম, এই 50 গ্রাম হবে তখন হিসাবকৃত উৎপাদ, বুঝছো। তো এখান থেকে হচ্ছে এই কোশ্চেনটা পড়বা, এখানে বোঝানোর কিছু নাই। আর শতকরা পরিমাণের ক্ষেত্রে এই কোশ্চেনটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে। এখানে বোঝাই দেওয়ার মতো কিছু নাই বলে বোঝাচ্ছি না। আর এটা হচ্ছে তোমাদের এক্সট্রা, এটা হচ্ছে এক্সট্রা, এই যে এনটিপি নর্মাল টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, তারপরে হচ্ছে ব্লু ভিট্রিয়াল, আরেক নাম তুতের পেন্টাহাইড্রেট কপার সালফেট, এটা তোমাদের মানে ব্যবহারিক, তো এটা লাগবে না, ননিট।
যদি হাইলি ইন্টারেস্টেড থাকে তাহলে হচ্ছে আমি যখন কোয়েশ্চেন সলভ করাবো বোর্ড কোয়েশ্চেন তখন দেখাই দেবো, ঠিক আছে? তো আজকে পর্যন্তই, আশা করি বুঝছো। না বুঝলে জানাইবা, কোথায় বোঝো নাই, আর অবশ্যই কমেন্ট করবা ভিডিওর নিচে যে ভাইয়া বুঝছি অথবা ভাইয়া ভিডিওটা শেষ করছি, যাতে আমি শিওর হইতে পারি তোমরা ভিডিওটা দেখতেছো, ঠিক আছে? তো আজকে পর্যন্ত ভালো থাকো সবাই, আর এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।